প্রিয় দর্শক, আজকের ভিডিওর শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটি কত অবাক হওয়ার বিষয়। পর্দার আড়ালে কারা বিশ্ব শাসন করে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটু পরেই খুলবে সেই রহস্যের জট। কারণ আপনি কি সত্যি মনে করেন যে আমাদের এই দেশসহ বিশ্বটা নির্বাচিত সরকারগুলো চালায়? যদি বলা হয় প্রেসিডেন্ট আর এমপিরা শুধু মুখ আর সিদ্ধান্ত নেয় অন্য কেউ, পর্দার আড়ালে এমন কিছু মানুষ আছে যাদের নাম আপনি কখনো খবরেও শোনেননি। কি অবাক হচ্ছেন? কারণ গণতন্ত্র হলো এক রঙ্গমঞ্চ যার স্ক্রিপ্ট লেখে অন্য কেউ। গোপন সমাজ বা সিক্রেট সোসাইটিস এর মূল কাজ হলো সাধারণ মানুষের চোখের সামনে একটি গণতান্ত্রিক নাটক মঞ্চস্থ করে পর্দার আড়ালে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা। এরা মূলত একটি পিরামিড কাঠামোর মতো কাজ করে, যেখানে নিচের স্তরের কর্মীরা জানতেই পারে না উপরের সামান্য কিছু মানুষ আসলে কি পরিকল্পনা করছে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো সেই 10টি গোপন সংগঠনের কথা যাদের কথা আপনি হয়তো কখনোই শোনেননি। এদের প্রথমটি হলো দ্য ইলুমিনাতি। আপনারা হয়তো কেউ কেউ নামটি শুনে থাকবেন। তবে এটাকে কোনো ষড়যন্ত্র তত্ত্ব বলে চালিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। এটি একটি সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক ঘটনা। 1776 সালের 1 মে জার্মানির বাভারিয়ায় অ্যাডাম ওয়েশফট নামক এক ইউনিভার্সিটির প্রফেসর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এর নাম ছিল এটি অর্ডার অফ পারফেক্টিবিলিটিস, যাদের মূল লক্ষ্য ছিল ধর্মীয় প্রভাব দূর করা, রাজতন্ত্র বিলোপ করা এবং একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করা। ওয়েশফট বিশ্বাস করত সরাসরি যুদ্ধ করে লাভ নেই, তার চেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, চার্চ এবং সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের লোক ঢুকিয়ে দেওয়া অনেক বেশি কার্যকর। 1785 সালে বাভারিয়ান সরকার একে নিষিদ্ধ করে এবং তাদের নথিপত্রগুলো জব্দ করে। কিন্তু ততক্ষণে তারা ফ্রি ম্যাসনারির ভেতরে নিজেদের ডালপালা বিস্তার করে ফেলেছে। তাদের মূল প্রতীক ছিল আউল অফ মিনার্ভা বা জ্ঞানের পেঁচা। এটা আজ বহু আগেই বা অনেক ইন্টেলিজেন্স এজেন্সি এবং এলিট ক্লাবের প্রতীককেও দেখা যায়। এর পরেরটি হলো দ্য ফ্রি ম্যাসনারি। এটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় এবং বিস্তৃত গোপন সংগঠন। এই ফ্রি ম্যাসনারি এদের নেটওয়ার্ক এতই গভীর যে স্থানীয় ছোট ক্লাবেও এদের উপস্থিতি পাওয়া যায়। মধ্যযুগের পাথর কাটা শ্রমিক বা স্টোন ম্যাসনস ইউনিয়ন থেকে এর শুরু দাবি করা হলেও বর্তমান ফ্রি ম্যাসনারি মূলত 1717 সালের লন্ডনে গ্র্যান্ড লজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পায়। এদের মোট 33টি ডিগ্রি থাকে। নিচের স্তরের ম্যাসনরা মনে করে তারা শুধু সমাজ সেবা করছে, কিন্তু উপরের স্তরে 33তম ডিগ্রিতে পৌঁছলে প্রকৃত ডার্ক অকাল্ট দর্শন উন্মোচিত হয়। অর্থাৎ এরা যতই উপরের দিকে ওঠে ততই অন্ধকার, নষ্ট, পচা জগৎগুলোতে তাদের প্রবেশ করানো হয়। 19 শতকের ম্যাসনিক লিডার আলবার্ট পাইক তার বইতে পরিষ্কার লিখেছেন, ম্যাসনারি ইজ এ সার্চ আফটার লাইট, দ্যাট লাইট ইজ লুসিফার। নাউজুবিল্লাহ। আমেরিকার ফাউন্ডিং ফাদারদের অনেকেই, যেমন জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ফ্রিম্যাসন ছিলেন। এমনকি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্তম্ভেও এদের স্কয়ার অ্যান্ড কম্পাস সিম্বলটি খুঁজে পাওয়া যায়। এরপরে হলো স্কাল অ্যান্ড বোনস 322। এটা হলো আমেরিকার এলিটদের নার্সারি টাইপ একটা ব্যাপার। ইয়েল ইউনিভার্সিটির একটি গোপন সোসাইটি। ইয়েল ক্যাম্পাসে দ্য টুম নামক একটি জানালাবিহীন বিল্ডিংয়ে এদের মিটিং হয়। 1832 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মেম্বারদের বলা হয় বোনসম্যান। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার বাবা, এমনকি জন কেরিও এই সংগঠনের মেম্বার। 2004 সালের নির্বাচনে যখন বুশ এবং কেরি মুখোমুখি হন, তখন সেই দুই প্রার্থী ছিলেন এই গোপন লজের সদস্য। সেখানে শুধু নতুন মেম্বারদের উলঙ্গ করে কফিনে শুয়ে তাদের জীবনের সমস্ত যৌন অভিজ্ঞতা এবং গোপন কথা বলতে বাধ্য করা হয়। এটা করা হয় যাতে তারা আজীবন তাদের লজের প্রতি অনুগত থাকে। তাদের লোগোর নিচে 322 বা 322 লেখা সংখ্যাটি থাকে। ধারণা করা হয় এটা গ্রিক বক্তা ডেমোনথিনেসের মৃত্যুসাল অথবা তাদের বিশেষ কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোড। এর পরেরটি হলো বোহেমিয়ান গ্রুপ।
ক্যালিফোর্নিয়ার একটি বিশাল বনে প্রতি বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা যেমন প্রেসিডেন্ট, ব্যাংকার, সিইও একত্রিত হয়। তো 2000 সালে হলো কি, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যালেক্স জোন্স গোপনে লুকিয়ে সেখানে ঢুকে একটি রিচুয়াল ভিডিও করে ফেলেন। সেখানে দেখা যায় বড় বড় ক্ষমতাধর এলিট ব্যক্তিরা একটি 40 ফুট উঁচু পেঁচা মূর্তির সামনে একটি মানুষের কুশ পুত্তলিকা দাহ করছে। ওকাল্ট মতে এটা মূলত প্রাচীন দেবতা মোলকের উপাসনা, যেখানে শিশুদের উৎসর্গ করা হতো। সকল কনস্পাইরেসি থিওরির বাইরে এসেও এই বোহেমিয়ান গ্রোভই প্রমাণ করে যে এই এলিট আধুনিক শিক্ষিত লিডাররা আসলে ভেতরে ভেতরে কত ধরনের ডার্ক ওকাল্টে লিপ্ত। এরপরে রয়েছে দ্য বিল্ডারবার্গ গ্রুপ। বর্তমানে যদি কোনো গ্লোবাল শ্যাডো গভর্নমেন্ট থেকে থাকে তবে সেটা হলো এই বিল্ডারবার্গ, আই গেস। 1954 সালে নেদারল্যান্ডসের হোটেল ডি বিল্ডারবার্গে প্রিন্স বার্নহার্ডের সভাপতিত্বে এটা প্রথম শুরু হয়। প্রতি বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 120 থেকে 150 জন মানুষ, যেমন মাইক্রোসফটের সিইও, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, ন্যাটো প্রধান 3 দিনের জন্য বিলাসবহুল হোটেলে তালাবদ্ধ হয়ে মিটিং করে থাকেন। এখানে কোনো মিডিয়া অ্যালাউড নেই, কোনো নির্দিষ্ট টাইম লিমিট নেই, কোনো ভোটিং হয় না। কিন্তু তারা বেরিয়ে আসার পর দেখা যায় সারা বিশ্বের রাজনৈতিক ম্যাপ বদলে যাচ্ছে। বলা হয় বিল্ডারবার্গ গ্রুপই ঠিক করে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের প্রধান কে হবে। বারাক ওবামা এবং বিল ক্লিন্টন দুজন প্রেসিডেন্ট হওয়ার আগে বিল্ডারবার্গের মিটিংয়ে যোগ দিয়েছিলেন। জাতীয় সার্বভৌমত্ব বিলোপ করে একটি একক বিশ্ব সরকার বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা একক গ্লোবাল কারেন্সি তৈরি করাই হলো এরই প্রধান এজেন্ডা। এরপরে হলো কাউন্সিল অন ফরেন রিলেশনস। আমেরিকার পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি আসলে হোয়াইট হাউসে তৈরি হয় না, এটা তৈরি হয় নিউ ইয়র্কের হ্যারোল্ড প্র্যাট হাউসে, যা সিএফআর এর সদর দপ্তর। ডেভিড রকফেলার দীর্ঘদিন এর প্রধান ছিল। আমেরিকায় প্রায় প্রতিটি সেক্রেটারি অফ স্টেট এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত এই সিএফআর এর সদস্য। সিএফআর হলো সেই জায়গা যেখানে আমেরিকান সাম্রাজ্যবাদকে গ্লোবাল গভর্নেন্সে রূপান্তর করার নীল নকশা তৈরি হয়। তারা ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলকেই নিয়ন্ত্রণ করে। তাই দল বদলালেও আমেরিকার ফরেন পলিসি কখনোই বদলায় না। 7 নম্বর হলো ক্লাব অফ রোম। এটা হলো সেই বুদ্ধিবৃত্তিক কেন্দ্র যা মানুষকে মানবতার শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছে। 1972 সালের দ্য লিমিটস টু গ্রোথ বইটি ছিল তাদের প্রধান হাতিয়ার। তারা দাবি করে পৃথিবীর সম্পদ ফুরিয়ে আসছে, তাই জনসংখ্যা কমানো বা ডিপপুলেশন জরুরি। তাদের নথিপত্রে পরিষ্কার বলা হয়েছে, ইন সার্চিং ফর এ নিউ এনিমি টু ইউনাইট আস উই ক্যাম্প আপ উইথ দ্য আইডিয়া দ্যাট পলিউশন, দ্য থ্রেট অফ গ্লোবাল ওয়ার্মিং, ওয়াটার শর্টেজেস, ফ্যামিন অ্যান্ড দ্য লাইক উড ফিট দ্য বিল। অর্থাৎ জলবায়ু পরিবর্তনকে তারা একটি সাধারণ শত্রু হিসেবে খাড়া করেছে যাতে গ্লোবাল কন্ট্রোল আরও বাড়ানো যায়। এরপরে হলো ট্রাইল্যাটারাল কমিশন। 1973 সালে ডেভিড রকফেলার এবং বিবি গিনিউ ব্রজেনস্কি এটা প্রতিষ্ঠা করেন। এরপরে হলো ফ্রাঙ্কফুর্ট স্কুল অব কালচারাল মার্কসিজম। গোপন সংগঠনগুলো শুধু অস্ত্র বা টাকা দিয়ে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। 1930-এর দশকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয় থেকে আসা একদল বুদ্ধিজীবী পরিবার প্রথা, ধর্ম এবং ঐতিহ্যবাহী মূল্যবোধকে ধ্বংস করার তাত্ত্বিক কাঠামো তৈরি করে। বর্তমান সময়ে বেশ আলোচিত যে বিষয় এলজিবিটিকিউ এবং রেডিক্যাল ফেমিনিজম, এগুলোর তাত্ত্বিক বীজ কিন্তু এই ফ্রাঙ্কফুর্ট স্কুলেই রোপণ করা হয়েছিল। উদ্দেশ্য সমাজকে নৈতিকভাবে দুর্বল করে ফেলা, যাতে শয়তানি এজেন্ডাগুলো পুশ করা সহজ হয়ে যায়। এরপরে রয়েছে দ্য কমিটি অফ 300। এটা একটা ডার্ক কনস্পাইরেসি যা ডক্টর জন কোলম্যান জনপ্রিয় করেছে। বলা হয় 300 জন প্রভাবশালী ব্যক্তির একটি কাউন্সিল পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, যাদের শেকড় ব্রিটিশ অ্যারিস্টোক্রেসির সাথে যুক্ত। যদিও এর হার্ড এভিডেন্স খুব কম, তবুও উপরে উল্লিখিত সংগঠনগুলোর হায়ারার্কি স্টাডি করলে এমন একটি সেন্ট্রাল কমান্ডের অস্তিত্ব টিকে থাকা মোটেও অসম্ভব কিছু নয়। তো দর্শক, কেমন লাগলো আজকের এই তথ্যমূলক ভিডিওটি? সত্যি অসাধারণ এবং অনেক অজানা কিছু যা আমাদের জানার বাইরে, যা নিয়ে সচরাচর আলোচনা করা হয় না কোনো মিডিয়ায় বা কোনো বইতে বা কোনো সংবাদ মাধ্যমে। কিছু জিনিস রয়ে যায় জনগণের অগোচরেই, আর এরাই মূলত পৃথিবীকে শাসন করে। আমাদের সরকার বা উন্নত দেশের সরকারগুলো অনেকটা তাদের হাতের পুতুল, যা সাধারণ মানুষ খুব কমই জানে।
পর্দার আড়ালে আসলে এসব সংগঠন এবং এই ব্যক্তিবর্গই আসলে পুরো বিশ্বকে শাসন করছে। পুরো বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সকল নিয়ন্ত্রণ ব্যবস্থা এদের কাছেই। তো প্রিয় দর্শক, আরো চমকপ্রদ ভিডিও নিয়ে আসছি সামনে। দয়া করে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।